পাইন আর দেওদার গাছে ঢাকা ডালহৌসির পাহাড়ে তখন শেষ দুপুর। তার সোনালি রোদ ছুঁয়ে গেছে খাঁজে খাঁজে থাকা পাহাড়ি বাড়িগুলোর ওপর। হঠাৎই মেঘের দল নিচ থেকে এসে পুরো দৃশ্যপটই বদলে দিয়ে গেল। এতটাই বৈচিত্র্য আর রূপের বদল নিয়ে হিমাচল প্রদেশের এই ছোট্ট শহরের এই সফর। অমৃতসর থেকে ডালহৌসি ঢোকার মুখেই পাহাড়ের ওপর থেকে দূরে অনেক নিচে রঞ্জিত সিং ড্যামের দেখা পেলাম। পাঞ্জাবের পাঠানকোট থেকে প্রায় 17 কিলোমিটার দূরে 2001 সালে নির্মিত এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর হিমাচল সীমান্তে অবস্থিত, যেটি মহারাজা রঞ্জিত সিংয়ের নামাঙ্কিত। অমৃতসর থেকে এক সকালে বিয়ন সিং এর গাড়িতে আমরা রওনা দিলাম ডালহৌসির পথে। এই 200 কিলোমিটারের পুরো পথে কোথাও ছোট ছোট গ্রাম, কোথাও দিগন্ত জোড়া শস্যক্ষেত, ছোট বড় অনেক জনপদ, অনেক শহর ছাড়িয়ে আমাদের গাড়ি এসে পড়ল ডালহৌসির পাহাড়ি পথে। এটা পীরপাঞ্জাল রেঞ্জ, যেদিকে আর যতদূর দেখা যায় শুধুই নীলচে সবুজ পাহাড় সারি, আর তার মাঝে খাঁজে খাঁজে পাহাড়ি বাড়ি। অমৃতসর থেকে গুরুদাসপুর, পাঠানকোট, পানিক্ষেত হয়ে ডালহৌসির এই 200 কিলোমিটারের পথ পেরোতে ছোট রিজার্ভ গাড়িতে 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। হাসিখুশি, আন্তরিক আর সহজ সরল স্বভাবের বিয়ন সিংকে সঙ্গী আর সারথি করেছিল আমাদের এই 2 রাত 3 দিনের ডালহৌসির সফর। বিয়নজির নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডালহৌসির একটু আগে এসেই দৃশ্যপট বদলে গেল। মাইলের পর মাইল জুড়ে এই রুক্ষ শুষ্ক পাহাড়ের ধৌলাধার রেঞ্জের মধ্যে দিয়ে চলেছি। পাহাড় কেটে রাস্তা তৈরি করার কাজের জন্য বিয়নজিকে মাঝে মাঝে একটু বেগ পেতে হচ্ছিল। এখান থেকে আবার এসে পড়লাম সবুজ পাহাড়ের কোলে একটা ছোট্ট জনপথে। ছোট ছোট দোকানপাট, বাড়িঘর নিয়ে জমজমাট এই জায়গাটা হলো নৈনিখাত। নৈনিখাত থেকে বাণীক্ষেতের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এই পথই চলে গেছে চাম্বার দিকে। 2 পাহাড়ের মাঝে অনেক দূরে আবছা ওই পাহাড়সারিতে দেখা যাচ্ছে ডালহৌসির অবস্থান। ডালহৌসি হিমালয়ের পশ্চিম প্রান্তে ধৌলাধার পর্বতশ্রেণীর 5টি শৈলশিখর নিয়ে গঠিত। সমুদ্রপৃষ্ঠের 6000 থেকে 9000 ফুট উচ্চতায় অবস্থিত ডালহৌসি আসার সেরা সময় হলো মে থেকে সেপ্টেম্বর মাস। দিল্লি, অমৃতসর হয়ে আমি ডালহৌসিতে আসি অক্টোবরের প্রথম সপ্তাহে। এই পাহাড়ি পথে ছোট ছোট গ্রাম, জনপদ ছেড়ে একটা বড় শহরে চলে এলাম। এটাই বাণীক্ষেত। বাণীক্ষেত থেকে সোজা 46 কিলোমিটার গেলে পড়বে চাম্বা। তবে সোজা পথে না গিয়ে এখান থেকে ডান দিকে 8 কিলোমিটার গিয়ে পৌঁছে গেলাম ডালহৌসিতে। এখানে আমার 2 দিনের অবস্থান ছিল পাঁচপোলা রোডে অবস্থিত তাজ প্যালেস হোটেলে। এখানে পা রেখেই পার্কিং প্লেস থেকে চারপাশের পাহাড়ের একটা চমৎকার ছবি পেলাম। প্রয়োজনীয় আসবাবে আর উপকরণে সুসজ্জিত বেশ বড়সড় একটা ঘর। ঘর সংলগ্ন সেপারেট ব্যালকনিতে দাঁড়ালে সামনের পাহাড় আর নিচের পাইন বনের ছবি পাওয়া যায়। তবে অক্টোবরের এই সময়টা সামনের পাহাড়ের এই ছবি বেশিরভাগ সময় কুয়াশা আর মেঘে মুড়েছিল। এখানকার প্রায় সব হোটেলের ফ্লোর বা রুমগুলোই ওপরের রোড থেকে নিচের দিকে। এই হোটেলে আমরা যে ফ্লোরে ছিলাম লিফট ধরে নিচের দিকে নেমে আসতে হতো। পাশাপাশি অবস্থিত হোটেলগুলোর এক পাশটা জুড়ে আছে পাহাড় আর পাইনের বন। এই হোটেলে 2 দিন থাকা ও খাওয়া নিয়ে আমার অভিজ্ঞতা বেশ সুখের হয়েছিল। ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আলো বাতাসে পূর্ণ।
যারা দেখাশোনার দায়িত্বে আছেন তাদের ব্যবহারও বেশ আন্তরিক। এখানে বিভিন্ন দামের আর মানের ঘর আছে, আর সবটাই খুব বাজেট ফ্রেন্ডলি। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট আর ডিনার আমরা রুমেই নিতাম। ঘরের মতনই এই অ্যাটাচড ওয়াশরুমটাও বেশ বড়সড়, আর গিজার সমেত সমস্ত সুযোগ সুবিধায় সুসজ্জিত। ওয়াশরুমটা বেশ পরিপাটি, পরিচ্ছন্ন, আলাদা করে স্নানের জায়গা করা আছে। এই বিছানাটা আমার কাছে শুধু বিশ্রামেরই জায়গা ছিল না, দেয়াল জোড়া কাচের জানালার ওপারের পাহাড়ি সৌন্দর্য উপভোগেরও একটা মাধ্যম ছিল। প্রথম দিন এখানে এসে লাঞ্চ করেই হাঁটাপথে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে এই পাঁচপোলা রোড ধরে মিনিট 5 হাঁটাপথে এসে যেত গান্ধী চক, যেটা ডালহৌসির হার্ট অফ দ্য টাউন। ছোট্ট জমজমাট একটা চৌরাস্তার মোড়, মাঝে গান্ধীজির প্রতিমূর্তি। এই রোড ডালহৌসির মল রোড নামেও পরিচিত। এই গান্ধী মূর্তিকে ঘিরে চারপাশের দোকানপাট, বাসস্ট্যান্ডের মধ্যে একপাশে দাঁড়িয়ে আছে 1863 সালে নির্মিত এই সেন্ট জনস চার্চ। সম্পূর্ণ পাথরের এই চার্চটি নাকি প্রথম অবস্থায় কাঠের তৈরি ছিল। অনেকটা জায়গা নিয়ে এই সুউচ্চ আর সুপ্রাচীন গাছে ঘেরা এই চার্চে চারপাশের এত হইহট্টগোলের মধ্যেও একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। এই দেওদার গাছগুলো 100 মিটার্স পর্যন্ত লম্বা হয় আর প্রায় 200 বছর বাঁচে। ইংল্যান্ডের রোমান ক্যাথলিক চার্চের অনুকরণে নির্মিত এই প্রোটেস্ট্যান্ট চার্চটি ডালহৌসির সবচেয়ে পুরনো চার্চ। কিছুটা সময় চার্চে কাটিয়ে চলে এলাম মল রোডের মার্কেটে। একটা বাঁধানো সরু গলি, দুপাশে বিভিন্ন রকম পসরা সাজিয়ে বিক্রেতারা ক্রেতার অপেক্ষায়। এই দোকানে ব্যাগের সম্ভারই ঠাসা। এক দোকান ভরে আছে হ্যান্ড পেন্টেড এই উডেন ক্রাফটসগুলো, আর দুপাশ জুড়ে আছে অনেক মুখরোচক খাবারের স্টল। অনেক দোকানের জিনিসপত্রের উপর নানা রকম সেলও চলছে। একজন বয়স্ক মহিলা হাতে বোনা সোয়েটার, টুপি ইত্যাদি বিক্রি করছেন। এই দোকানে বিভিন্ন রঙের আর ডিজাইনের কাচের চুড়ির সম্ভার। আরেকটু এগোতেই একজন বিভিন্ন রকম চাট, মোমোর দোকান নিয়ে বসেছেন। পাশে একজন গরম গোলাপ জামুন বিক্রি করছেন। আরও এগোতে দোকানপাট শেষ হয়ে গেল। এ পথে যেতে যেতে হিমাচলি ঘরানার পাথরের ছাদের একটা বাড়ি চোখে পড়ল। গাছপালায় ভরা নিরিবিলি পথে বেশ কয়েকটা হোটেলও আছে। আর এই পথটা প্রায় 1.5 কিলোমিটার ঘুরে চলে গেছে সুভাষ চকের দিকে। সেদিকে না গিয়ে আবার মল রোডের দিকে ব্যাক করলাম। এই গলিতে বেশ কয়েকটা বড় বড় ক্লোদিং স্টোর আছে, যেখানে বিভিন্ন হিমাচলি টুপি, ব্যাগ, স্কার্ফ, শাল থেকে সালোয়ার স্যুট আর নানান রকম গরম জামা কাপড়ের অজস্র পসরা সাজানো। এগুলো সেলও হচ্ছে খুবই কম দামে। এই গলিটা এসে কিছু না কিনে না খেয়ে থাকাও যায় না। আমি এই দোকান থেকে কয়েকটা হিমাচলি কাজের শাল কিনেছিলাম। এখানে প্রত্যেকটা জিনিস রঙে, ডিজাইনে ইউনিক। মাত্র 500 টাকায় এই শালগুলো সেল হচ্ছিল। আমার এমনিতেই অনেক লাগেজ হয়ে গেছিল, তাই বেশি কিছু কেনাকাটা করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম এগুলো অর্নামেন্টস, পরে শুনলাম এগুলো ফ্রিজ ম্যাগনেট। এই বিপুল সম্ভার থেকে বেশ কয়েকটা পছন্দ মতো কিনে ফেললাম। বিশ্ব সংসারের বোধ যাবতীয় জিনিসপত্র এই গলিতে ঠাসা। শুধু চা বিল্ডিংই যে কত বিচিত্র রকম হতে পারে তা এখানে না এলে জানতামই না। এখানে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে। একেবারে অথেন্টিক পাঞ্জাবি খানা খেতে ঢুকে পড়লাম শেরি পাঞ্জাবে। প্রথমবারের জন্য কুলচা ট্রাই করলাম, সাথে লাস্সি। সেই সব স্বাদ এখনো সাতকোটোকে লেগে আছে। এই রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই এই ফুড স্টলে কত বিচিত্র রকমের যে খানা খাজানার সন্ধান আছে তা তালিকা দিয়ে শেষ করা যাবে না। বিশেষ করে এখানকার আলু টিক্কা আর চাট। আমি সেদিন এটা ট্রাই করি, অসাধারণ খেতে।
নানান রকম মশলাপাতি দিয়ে এখানকার দুধ চায়েরও খুব খ্যাতি আছে। এটা হলো খুলনার চা। সিমলার তুলনায় ডালহৌসির এই ম্যাল রোডের মার্কেট অনেক কম ব্যাপ্তি, অনেক কম বিস্তৃত। আমার কিন্তু এই ছোট্ট গলিতে অল্প কিছু দোকানপাটের এই মার্কেটে শপিং করতে, ঘুরতে, খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়েছিল। মনে হয়েছিল নিজের বাড়ির চত্বরেই আছি। এই বাজারটা এতটাই ঘরোয়া আর নিজের মতো করে পেয়েছিলাম। এই দোকানটা হিমাচলি কাঠের কাজের অপূর্ব সব শোপিস, কাঠের তৈরি নানা রকম রান্নার সরঞ্জাম, জুয়েলারি বক্স, ছোট ছোট ফার্নিচার, ঘড়ি ইত্যাদি নানান জিনিসপত্র বিক্রি হচ্ছে। বেশিরভাগ জিনিসই আখরোট কাঠের। গ্রামের ঘরে ঘরে তৈরি হওয়া এই জিনিসগুলো এখানে সঠিক দামেই পাওয়া যাচ্ছে। এই গলিতে বিকেলের একটু আগে ঢুকেছিলাম। কেনাকাটা আর দেখাদেখি করতে করতেই রাত এসে গেল। ডালহৌসি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে পাঠানকোট রেলওয়ে স্টেশন হলো ডালহৌসি আসা নিকটতম রেল স্টেশন, আর প্রায় 140 কিলোমিটার দূরে ধরমশালার গাগ্গাল এয়ারপোর্টই হলো নিকটতম এয়ারপোর্ট। ম্যাল রোডের মার্কেট ছেড়ে গান্ধী চকে এসে দেখলাম সন্ধ্যায় সেন্ট জনস নানান রঙের আলোয় ভরে গেছে। এই দিনটাও ছিল 2 অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তী। এই চৌরাস্তা বা চকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা গান্ধী মূর্তিকেও ফুলে ফুলে সাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সালে ব্রিটিশ সরকার তৎকালীন সেনাবাহিনী ও সরকারি আধিকারিকদের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য এই শহরের পত্তন করেন। তাই ডালহৌসির কোণে কোণে একটা ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্য আর আমেজের ছাপ আছে। প্রথম দিন ডালহৌসির বুকে গান্ধী চক আর ম্যাল রোডের মার্কেটে একটা সুন্দর সময় কাটিয়ে পাইন আর দেওদার গাছে ঢাকা এই নির্জন পাঁচপুল্লা রোড ধরে হোটেলের দিকে হাঁটা দিলাম। এ পথে অনেক হোটেল আছে আর গান্ধী চকের বেশ কাছে হয়ে বেশ শান্ত পরিবেশের মধ্যেই থাকা যায়। এটা তাজ প্যালেসের রিসেপশন, আরেকদিকে পার্কিং প্লেস। আমাদের রুমে ঢোকার আগে এই পার্কিং প্লেসে দাঁড়িয়ে সামনের এরকম আলোয় আলোয় ভরে থাকা পাহাড়ের ছবি পেলাম। এখানে যত আলো দেখা যাচ্ছে সবটাই কোনো না কোনো হোটেলের। আমি এখানে যে তাজ প্যালেস হোটেলে ছিলাম তার ফোন নাম্বার আর আরও কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডিনার যথাসময় ঘরেই সার্ভ করে গেল। রাতের মেনু ছিল খুব ছিমছাম। ভাত, রুটি, ডাল, মিক্সড ভেজ, অমলেট আর ভেজ কোপ্তা। সাথে ছিল স্যালাড আর আচার। সাজিয়ে গুছিয়ে যত্ন নিয়ে পরিবেশন করা। আমার এখানকার রান্নাও বেশ ভালো লেগেছিল। সকালে ঘুম ভেঙে জানলা খুলতেই দেখি ইনি গ্যাট হয়ে বসে আছেন, একেবারে নরণচরণ। দেয়াল জোড়া বড় বড় কাচের জানলার দুপাশে নেট আর মাঝখানে কাচের শেড। তাই এই মা ছেলে ওপাশ থেকে আর এপাশে আসতে পারেনি। তবে এরা কিন্তু উৎপাত করে না, চোখের চাউনি আর শরীরী ভাষায় খাওয়ার আবদার করে। এরা এখানকার পুরনো বাসিন্দা, সামনের গাছে গাছে থাকে। বলতে গেলে আমরাই ওদের ঘরে অতিথি হয়ে এসছি। তাই একটা কৌতূহল আর কিছু খাবারের আবদার নিয়ে ওরা দেখা করতেই এসছে। দ্বিতীয় দিনে ডালহৌসি। এদিন ব্রেকফাস্টের পরে সারাদিনের ট্যুরে বিয়ঞ্জির সাথে বিয়ঞ্জির গাড়িতে বেরিয়েছি। প্রথমে চলে এলাম শহর ছাড়িয়ে প্রায় 2 কিলোমিটার দূরে বিজি পার্কে। ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত এই পার্কটি
সারা পৃথিবীর মায়েদের নামে মায়েদের উদ্দেশ্যে নিবেদিত। হিমাচলি ভাষায় বিজি মানে মা। এই পার্কটি মূলত 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ ও কার্গিল যুদ্ধে ব্যবহৃত পুরনো সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক, হেলিকপ্টার ইত্যাদি দিয়ে সাজানো। ডালহৌসি খাজিয়া রোডে অবস্থিত এই পার্কটির পরিবেশও খুব সুন্দর। গাছে গাছে ফুলে ফুলে রঙে রঙে সাজানো। যুদ্ধে ব্যবহৃত আসল ট্যাঙ্ক, জিপ, রকেট ইত্যাদি নানা রকম সরঞ্জাম দিয়ে পথের দুপাশ জুড়ে সুন্দর করে সাজানো। ডালহৌসি পাবলিক স্কুল ছাড়িয়ে কিছু দূর গেলেই পড়বে এই পার্ক। 2016 সালে নির্মিত এই পার্ক মায়েদের উদ্দেশ্য ছাড়াও যুদ্ধে নিহত সর্দার মদন সিং নামে এক তরুণ সৈনিকের উদ্দেশ্যে নিবেদিত। এখানে MiG-21 ফাইটার এয়ারক্রাফট, 2 ফেস্ট মিসাইলস, রাশিয়ার তৈরি T-55 ট্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন রকম যুদ্ধের কাজে ব্যবহৃত জিনিসপত্রের নিদর্শন আছে। পুরো জায়গাটাও খুব পরিচ্ছন্ন আর শান্ত। বিজি পার্ক থেকে খাজিয়ার যাওয়ার পথে আরও 4-5 কিলোমিটার এগিয়ে চলে এলাম বাকরুতা ভিউ পয়েন্টে। সামনে বাকরুদ্ধকারী পাহাড় আর নিচের ধাপ চাষের জমি জুড়ে খাজে খাজে হিমাচলি ধাঁচের এক একটা ছোট ছোট গ্রাম। এখানে পাইন আর দেওদারের গাছের ফাঁকে একটু নিচের দিকে পাথরের একটা হিমাচলি ধাঁচের বাড়ি চোখে পড়ল। এরপর রূপকথার মতো একটা পথ পেরিয়ে আমাদের খাজিয়ার আর সেখান থেকে ডেনকুন্ডে যাওয়া হলো। সেই অংশটা নিয়ে আমার খাজিয়ার আর ডেনকুন্ডের আলাদা করে ব্লগ থাকায় এখানে আর তা তুলে ধরলাম না। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, আই বাটন, এন্ড স্ক্রিন সর্বত্রই দেওয়া থাকলো। সেদিন খাজিয়া ডেনকুন্ড দর্শন করে বিকেলে ডালহৌসিতে এসে চলে এলাম সুভাষ চকে। সামনে সুবিস্তৃত ধৌলাধার রেঞ্জ, একদম সামনের পাহাড়টা হলো মতি টিপ্পা। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তির জন্যই এই চৌরাস্তা স্বাভাবিকভাবেই সুভাষ চক নামে পরিচিত। এই চকের চারিপাশে বেশ কিছু দোকানপাট, হোটেল, রিসর্ট নিয়ে একটা জমজমাট জায়গা। একদিকে পাইন আর দেওদার গাছের মধ্যে দিয়ে একটা চড়াই পথ উঠে গেছে সেন্ট ফ্রান্সিস চার্চের দিকে। 1873 সালে ইটালিয়ান প্রিস্ট সেন্ট ফ্রান্সিসের নামানুসারে এই চার্চ তৈরি হয়। চার্চের বাইরে পাথরের সুন্দর সুন্দর গ্রোটো করে রাখা আছে। একদিকে সেন্ট ক্লেয়ার, আরেকদিকে আছে সেন্ট ফ্রান্সিসের মূর্তি। এছাড়া যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার বিভিন্ন পর্যায়কেও আলাদা করে তুলে ধরা হয়েছে। এই সেই হৃদয় বিদারক দৃশ্য যার কাছে এসে মন ভারী হয়ে আসে। নিচ থেকে চড়াই পথ ধরে এসে আবার কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় মূল চার্চের প্রাঙ্গণে। গ্রানাইট পাথরে তৈরি ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলীর এই ক্যাথলিক চার্চে কাঠ আর কাচের অন্দরসজ্জা অসাধারণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই চার্চ খোলা থাকে।
নিচের মেন রোড থেকে বেশ কিছুটা ওপরে নানান গাছগাছালিতে ঘেরা এই চার্চের পরিবেশটাও খুব শান্ত। এখান থেকে নিচে সুভাষ চক আর এইদিকে পাহাড় সারির ছবিও খুব সুন্দর পাওয়া যায়। ডালহৌসিতে আমাদের দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল। খাজিয়া আর ডেনকুন্ডুর কথা আগেই বলেছি। এছাড়া এখান থেকে যাওয়া যায় কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চ্যামেরা লেক, গাঞ্জি পাহাড়, সাতধারা ঝর্ণা ইত্যাদি জায়গায়। খাজিয়া আর ডেনকুন্ডু ছাড়া বাকি জায়গাগুলো পরের বারের জন্যই না হয় তোলা থাকলো। পাঞ্চপুল্লা ওয়াটারফলসের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে সর্দার অজিত সিং এর মূর্তি, যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী আর শহীদ ভগৎ সিং এর কাকা। তৃতীয় দিন ব্রেকফাস্টের পর আমরা ডালহৌসি ছেড়ে আবার অমৃতসরে ফিরে আসি। আমাদের সেই যাত্রাপথে আমাদের সেই ছেড়ে আসা হোটেল থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে গিয়ে পড়ল পাঞ্চপুল্লা ওয়াটারফলস। নিচের মেন রোড থেকে প্রায় 1/2 কিলোমিটারের মতো ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে ওপরের ঝর্ণার কাছে। সেই এক চিলতে পায়ে চলা পথের দুপাশে হিমাচলি হস্তশিল্পের প্রচুর দোকানপাট, ফুড স্টল, নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে একটা জমজমাট জায়গা। ওপর থেকে নেমে আসা জলপ্রপাতের ওপরে এরকম কাঠের বাঁশের কয়েকটা সাঁকো দেখলাম। ডালহৌসি বাসস্ট্যান্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে এই পাঞ্চপুলা ওয়াটারফল। এখানে শুধু একটা জলপ্রপাতই নেই, হিমাচলি জিনিসপত্রের অজস্র সম্ভার দেখা আর কেনাকাটার সুযোগ আছে। এখানকার কয়েকজন স্থানীয় তরুণ এই দোকানটা চালাচ্ছেন। কাঠের নানান রকম শোপিস, চাবির রিং, খেলনা গাড়ি, নেমপ্লেট রং করার কাজে তারা ব্যস্ত। এই হলো ছোটু মাস্টার, একটু লাজুক তবে একমনে কাজ করে যাচ্ছে। এক দোকানে দেখলাম ক্রুশের কাজের ছোট ছোট জিনিসপত্র আর অর্নামেন্টস রাখার ট্রে। এখানে নানান সাইজের নানান ডিজাইনের ব্যাগ আছে। এই দোকানে কাঠের কাজের নানা ধরনের ঘড়ি, মশলাদানি, হটকেস ইত্যাদি সেল হচ্ছে। নিচে গাড়ি পার্ক করে এই পাঞ্চপুলা যাওয়ার রাস্তাটাই একটা ছোটখাটো ট্রেকিং রুটের মতো। দুপাশে ছোট ছোট অনেক খাবারের স্টল, সেখানে চেয়ার টেবিল পাতা। পেট পুজো আর প্রকৃতি উপভোগের সব আয়োজনই আছে। এই খাবারের দোকানে ইনি মোমো বানাচ্ছেন। এ পথের একদম শেষ অংশটায় পৌঁছে গেলাম। এটাই পাঞ্চপুলা ওয়াটারফল। পাঞ্চপুল্লা অর্থাৎ 5টি সেতু বা ধারার মিলিত সংযোগকারী জলপ্রপাত। প্রধান ধারাটি এসছে ডেনকুন্ডের নর্দার্ন পার্ট থেকে। এই ওয়াটারফলই ডালহৌসি প্রাইমারি ওয়াটার সোর্স। পাঞ্চপুলা দর্শন করে এবার তাড়াতাড়ি নিচের দিকে পা চালালাম। হিমাচলের অনেক জায়গাতেই একটা কমন জিনিস চোখে পড়ে, মাথার টুপির ওপর বসে সাদা পায়রা আর ফুলের ঝুড়িতে সাদা খরগোশ। মাত্র 20-30 টাকায় এই মানুষগুলি এদের সাথে ছবি তোলার সুযোগ করে দেন। এই পথে ওঠার সময় এত কিছু দেখিনি, নামার সময় দেখলাম অনেক দোকানপাটই খুলে গেছে। এই পার্কিং প্লেসে বিয়নজি তার গাড়ি পার্ক করে রেখেছেন। কিছু দূর যেতে আরেকটা ঝর্ণা পেলাম। বর্ষায় নাকি এই পথটা ছোট বড় ঝর্ণায় ভরে থাকে। হিমাচল প্রদেশের পশ্চিম প্রান্তের চাম্বা জেলার এই ছোট্ট শহর ডালহৌসিকে নিয়ে আমি আমার অভিজ্ঞতাটুকুই শেয়ার করলাম। আর সেই সূত্রে বলতে পারি, হিমাচলের এই পাহাড়ি শহর আমার কাছে এমন একটা রূপকথা হয়ে থাকলো যার ছোঁয়া পেতে মাঝে মাঝেই ছুটে যেতে ইচ্ছে হয়।